নেক্সট বি তে লিখ ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা করব ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা চিহ্নগুলো সব জানিস কোনটা কি কাজে ব্যবহার হচ্ছে, ক্লাস 9 থেকে এটা পড়ে আসছিস। তাহলে এখানে আমরা যেটা করতে চাইবো এস, এর আগে আমরা লিখেছি এস ইকুয়াল টু ভি ইন্টু টি, ভেরি সিম্পল ছিল। সমবেগে গতির ক্ষেত্রে আমরা লিখেছি এস ইকুয়াল টু ভি ইন্টু টি, কিন্তু এখানে এটা লিখতে পারবো না। কেন? কারণ এখানে বেগটা আমরা ইউ থেকে ভি অবধি চেঞ্জ হচ্ছে, ইউ থেকে ভি অবধি চেঞ্জ হচ্ছে, আমরা কোনো পার্টিকুলার ভেলোসিটিকে লিখতে পারবো না। তাহলে কোনটাকে লিখতে হবে? এর গড়টাকে, গড় বেগটাকে। এটা আমি লিখতে পারি ভিটি এর পরিবর্তে লিখতে পারি ভি এভারেজ ইন্টু টি, গড় বেগ ইন্টু সময়। আর ইউ এবং ভি এর গড় কত হবে? ইউ প্লাস ভি বাই টু, ইউ প্লাস ভি বাই টু। তাহলে সিম্পল আমি ভি এভারেজের জায়গায় লিখতে পারি, দেখ এস ইকুয়াল টু ইউ প্লাস, এই জায়গাটা বলবেন। আমি বলছি দেখ যে আমাদের ভেলোসিটি, মনে কর সাপোজ তোকে আমি বললাম যে আমাদের কোনো একজন ব্যক্তির মনে কর বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে 40 মিটার পার সেকেন্ড পর্যন্ত হয়েছে। প্রথমে যখন স্টার্ট করেছিল বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, আর যখন শেষ করেছে তখন বেগ 40 মিটার পার সেকেন্ড। তাই তোকে যদি আমি বলি যে যাত্রাপথের বেগ কত ছিল, তুই কি বলবি? 30 প্লাস 40 বাই 2, 35। 35। হ্যাঁ তাহলে দেখ, তাহলে তখন আমাদেরকে কি, তখন আমরা কোনো 30 করে ধরতে পারবো না, 40 করে ধরতে পারবো না। তাহলে কি করতে হবে? আমাদেরকে এর গড়টাকে ধরতে হবে। তাহলে সেটা এখানে কি করলাম, যখন প্রথমে ইউ ছিল লাস্টে ভি হয়েছে, তাহলে গড় কত হবে? ইউ প্লাস ভি বাই টু। ওই জন্য আমি সরণ সমান লিখেছি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ঠিক আছে, এটা তখনই লিখতে পারবো যখন সমত্বরণে চলবে, মানে বেগের যে পরিবর্তনটা হচ্ছে সেটা কি সমহারে পরিবর্তনটা হবে। বেগের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের যে বা বেগের বৃদ্ধির হারটা বা হ্রাসের হারটা যেটা আমরা বলবো, সেটা কি হবে? একই রকম ভাবে হবে। মানে মনে কর যদি আমি বলি যে 30 থেকে 40 10 সেকেন্ড হয়েছে, তাহলে 5 সেকেন্ডে বেগ পাওয়া যাবে 35। তাহলে প্রথমে যদি 30 হয় 5 সেকেন্ড পরে পাওয়া যাবে 35। তাহলে দেখ সমহারে বাড়ছে না, তারপরে 5 সেকেন্ড আবার আবার 5, তাহলে প্রথম 5 সেকেন্ডও 5 বেড়েছে, পরের 5 সেকেন্ডও 5 বেড়েছে। তাহলে সমহারে বাড়লেই এরকম গড় নির্ণয় করা যায়, ইউ প্লাস ভি বাই টু, প্রাথমিক প্লাস অন্তিম বাই টু। ওই জন্যই কি এই সমীকরণগুলো সমত্বরণের সমীকরণ বলছি আমি। ঠিক আছে, তাহলে দেখ এবারে দেখ আমরা ভি সমান কত জানি? ইউ প্লাস এটি। তাহলে জাস্ট এখানে বসিয়ে দে, এর জায়গায় ইউ প্লাস এটি বসিয়ে দিতে পারি। তাহলে ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসিয়ে দে, তাহলে ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি। এটা হয়ে যাবে 2u প্লাস এটি বাই টু ইন্টু টি। টিটাকে গুণ করে দে, 2ut প্লাস এটি স্কোয়ার বাই টু, এটা দিয়ে ভাগ করে দে, ut প্লাস হাফ এটি স্কোয়ার। এটি আমাদের প্রমাণ করাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে বল থার্ড ফর্মুলা কি করবো? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as নাকি? তাহলে নাম্বার সি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে ভি স্কয়ার আছে, তাহলে ভি স্কয়ার কি করে পাবি? আমরা ভি অলরেডি জানি, ইউ প্লাস এটি। তাহলে বোথ সাইড স্কয়ার করলে ভি স্কয়ার পাওয়া যাবে। তাহলে তো উভয় পক্ষে বর্গ করে পাই। ভি স্কয়ার ইকুয়াল টু
ইউ প্লাস এটি হোল স্কোয়ার। তাহলে হয়ে যাবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2u এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে কাজ করে এবারে আমাদের প্রথমে আছে ভি স্কোয়ার, তারপরে ইউ স্কোয়ার, দেখ পেয়ে গেছি। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, এইখানটা থেকে কি আসবে 2a ইন্টু এস আসবে। তাহলে দেখ, তাহলে ইউ স্কোয়ার প্লাস এই জায়গাটা থেকে 2a কমন নিয়ে নে, তাহলে 2a কমন নিলে এখানে কত পড়ে থাকবে ইউ ইন্টু টি, আর এখানে পড়ে থাকবে এ স্কোয়ার টি স্কোয়ার বাই 2a। 2a যেহেতু কমন নিয়েছি, তাহলে 2a দিয়ে ভাগ করে দিতে পারি। যদি আমি একবারে না বুঝতে পারছি তো ভাগ করে দেখে নেবো। তাহলে এ কেটে গেলে দেখ কত হচ্ছে হাফ এ টি স্কোয়ার, একের 2 থাকছে আর এখানে একটা এ পড়ে থাকবে। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার এস, ইউ স্কোয়ার প্লাস 2as হচ্ছে বি স্কোয়ার। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। বুঝা গেল ব্যাপারটা কিভাবে আনতে হবে? হ্যাঁ স্যার। তোরা মনে হয় ক্লাস 9 এগুলো করেছিলিস না অ্যালজেব্রিক মেথডে? হ্যাঁ স্যার, ছিল এগুলো। তো আমরা এই যে অ্যালজেব্রিক মেথডে প্রথমে করছি, তারপর কিছু প্রবলেমস করব, তারপর আমরা ক্যালকুলাসের সাহায্যে করব, তারপরে আমরা আবার গ্রাফিক্যালি করব গ্রাফের সাহায্যে। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোরা নতুন শিখবি। এগুলো নেক্সট দিনের ক্লাসে করব। আজকে জাস্ট এই 5টা ফর্মুলা প্রমাণ করে আমরা দু একটা অঙ্ক করে আজকে ক্লাসটা শেষ করব। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এবার নেক্সট যে ফর্মুলাটা করব, আমাদের 4টা ফর্মুলা হলো না, এ বি সি, আর প্রথমে ছিল একটা এস ইজ ইকুয়াল টু ভিটি। প্রথমে ছিল এস ইজ ইকুয়াল টু ভিটি, তারপরে হলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে হলো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে হলো ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2as। আরেকটা স্পেশাল ফর্মুলা আছে ডি তে, আমি যদি বলি সেটা হচ্ছে টি তম সময়ে সরণ। টি তম, টি সময়ে নয়, টি তম। টি তম সময়ে সরণ মানে কি দেখ, টি তম মানে হচ্ছে মনে কর আমি বলছি যে দশম সেকেন্ডে সরণ, দশম সেকেন্ডে সরণ মানে কি, মানে ধর কোন একটা পার্টিকেল 10 সেকেন্ড এখান থেকে এতটা গেছে 10 সেকেন্ডে, আর মনে কর 9 সেকেন্ড এত দূর পর্যন্ত গেছে, তাই দশম সেকেন্ডে কোনটা গেছে এটা, কি বলছি বুঝতে পারছিস? 10 সেকেন্ডে মনে কর পুরোটা গেছে, আর 9 সেকেন্ড এখান থেকে এখানে গেছে, 9 সেকেন্ডের পরের সেকেন্ডে কত হবে, দশম সেকেন্ড। তেমনি হ্যাঁ আমি স্যার। আমি জিজ্ঞেস করছি কাউকে, চতুর্থ সেকেন্ডে কত গেছে, চতুর্থ সেকেন্ডে, তাহলে 4 সেকেন্ডে কত গেছে আর 3 সেকেন্ডে কত গেছে সেটা বিয়োগ করলেই পাওয়া যাবে চতুর্থ সেকেন্ডে কত গেছে। তাহলে টি তম সময়ে সরণ মানে কি, টি সময়ে কতটা গেছে আর টি মাইনাস 1 সময়ে কতটা গেছে। তাহলে টি তম সময়ে সরণ এটাকে আমরা এস নিচে টি দিয়ে প্রকাশ করবো, এস টি। এটা সাবস্ক্রিপ্ট, গুণফল নয় কিন্তু, সাবস্ক্রিপ্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে ইকুয়াল টু কত হবে না, টি সময়ে সরণ মাইনাস টি মাইনাস 1 সময়ে সরণ, টি মাইনাস 1 সময়ে সরণ। তাহলে টি সময়ে সরণের ফর্মুলা আমরা অলরেডি বের করে রেখেছি। টি সময়ে সরণ হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে টি মাইনাস 1 সময়ে সরণ কত হবে না, টি এর জায়গায় টি মাইনাস 1 বসবে, তাহলে ইউ ইন্টু টি মাইনাস 1 প্লাস হাফ এ ইন্টু টি মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু হবে দেখ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস এই ইউটাকে গুণ করে দিচ্ছ, তাহলে ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এ ইন্টু এটা হয়ে যাবে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, টি মাইনাস 1 হোল স্কোয়ারটা সূত্রে ভেঙে দিলাম, ইকুয়াল টু
ut প্লাস হাফ এটি স্কোয়ার, আমি আরেকটা লাইন লিখছি, ut প্লাস ইউ প্লাস দেখ এই হাফ এ ইন্টু টি স্কোয়ার, তাহলে যাবে হাফ এ টি স্কোয়ার মাইনাস দেখ এই দুই কেটে যাবে, এটি প্লাস হাফ এ প্লাস হাফ। এবারে কি করবি, এই মাইনাসটা এই ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দে, দেখো তো হবে ইউটি স্যার আগের লাইনে যে মাইনাসটা ওটা কি করলেন কোন মাইনাসটা বল, স্যার? ওই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ইউটি প্লাস ইউ, কিন্তু উপরে তো মাইনাস ছিল এটা স্যার, শেষ লাইনটা। হ্যাঁ এটা মাইনাস, রাইট। এটা মাইনাস এ, ঠিক আছে। এবারে হ্যাঁ স্যার। এবারে মাইনাসটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ মাইনাস হাফ এটি স্কোয়ার প্লাস এটি মাইনাস হাফ। তাহলে দেখ কোনটা কোনটা কেটে যাচ্ছে, দেখ ইউটি ইউটি কাটবে, হাফ এটি স্কোয়ার কাটবে, পড়ে থাকছে কি ইউ প্লাস এটি মাইনাস হাফ, ইউ প্লাস এটি মাইনাস হাফ, সুবিধা হয়ে গেল। তাহলে দেখ কত ছোট চলে এলো ফর্মুলা। এবার এইটাকে অনেক আবার সাজিয়ে এইভাবে লিখে দেখ, এইটা ইকুয়াল লিখতে পারি ইউ প্লাস, এখানে এক কাজ কর হাফ এ কমন নিয়ে নে, এই সেকেন্ড টার্মটা থেকে হাফ এ কমন নিচ্ছি, হাফ এ কমন নিলে কি হবে, এখানটায় হাফ এ দিয়ে ভাগ করে দে, তাহলে এটি বাই হাফ এ মাইনাস এখানে হাফ এ কমন নিলে 1 হয়ে যাবে, ইকুয়াল টু দেখ ইউ প্লাস এখানে কি হবে এ কেটে যাবে আর দুইটা উপরে উঠে যাবে, তাহলে 2t হয়ে যাবে, তাহলে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। ফাইনাল এক্সপ্রেশনটা আমরা এইভাবে মনে রাখতে পছন্দ করব, বা সব বই তো এইভাবে লেখা আছে যে এস টি ইকুয়াল টু মানে টি তম সময়ে সরণ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। মাইনাস 1, এইগুলোই হচ্ছে আমাদের কয়েকটা মোট 5টা ফর্মুলা। তার মানে লাস্টেরটা আলাদা কোনো ফর্মুলা নয়, এটা আসলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারটার একটা এক্সটেনশন। এটা টি সময়ে করেছিলাম, এটা টি তম সময়ে, দুটো দেখ দুটো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের বিয়োগফল, তার মধ্যে একটা টি বসেছে একটা টি মাইনাস 1 বসেছে। তো এইটা আলাদা কোনো ফর্মুলা নয়, এটা একটা জাস্ট এক্সটেন্ডেড ফর্মুলা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের। তো মেন ফর্মুলা যদি বলিস তাহলে আমাদের তিনটা হচ্ছে মেন ফর্মুলা, একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই তিনটাই মেন, এই তিনটাই সবসময় কাজে লাগে, ঠিক আছে। এস ইকুয়াল টু ভিটিটা খুব রেয়ার ইউজ হয়, খুবই ইজি, বুঝতে পারছিস ওটা। আর এইটা তো ইউজ হবে, এটা মনে রাখতে হবে তোকে, এটা বেশ ইউজ হবে, বাট এটা আলাদা কোনো ফর্মুলা নয়, জাস্ট এইখান থেকে নির্ণয় করেছি। তাহলে এইগুলো হচ্ছে মেন ফর্মুলা। আমরা এইগুলোর জন্য এত কিছু করছিলাম, যে প্রথমে এগুলোকে ডিফাইন করলাম প্রত্যেকটা রাশিকে, তারপরে জাস্ট রাশিগুলোর মধ্যে রিলেশন নির্ণয় করতে গিয়ে আমরা একটা সমীকরণ পেলাম। এবারে কি করব, এই সমীকরণগুলো আমরা ক্যালকুলাসের সাহায্যে পড়ার চেষ্টা করব। ক্যালকুলাস, তার জন্য আমাদের ক্যালকুলাসের ধারণা দরকার একটু, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ, সেগুলো আমি সামান্য কিছু বলবো, তোদের ম্যাথমেটিক্স আছে ডিটেলস, অঙ্কে পড়বি। তো এইখানে আমার যেটুকু কাজে লাগবে আমি সেটুকু বলবো, যদিও আমি আগে একটু বলেছিলাম ডেরিভেটিভটা, তখন তো সবাই থাকিসনি হয়তো, কিন্তু এখানে আমার ইন্টিগ্রেশনটাও লাগবে, কাজে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ দুটোকেই বলতে হবে। আচ্ছা, তারপর আমরা কি করব, এই সেম বিষয়গুলো গ্রাফিক্যালি প্রুফ করব, গ্রাফিক্যালি, এবং গ্রাফিক্যালি অ্যানালাইসিস করব পুরো ইকুয়েশন আর মোশনকে বা মোশনগুলোকে। তাহলে সেখানে আমরা গ্রাফ সম্পর্কে কিছু ধারণা লাগবে, যেগুলো তোরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়বি ম্যাথমেটিক্সে, কোঅর্ডিনেট জিওমেট্রিতে।
হ্যাঁ, যেমন স্ট্রেট লাইন কি, প্যারাবোলা কি, হাইপারবোলা কি, সার্কেলের ইকুয়েশন কিরকম হয়, তো সেগুলো আমি একটু বলবো যাতে করে আমরা গ্রাফের সাহায্যে মোশনটাকে অ্যানালিসিস করতে পারি। তো এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল ডাইগ্রেশন বা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি লাগে। হ্যাঁ, যার জন্য প্রথম প্রথম একটু টাফ লাগতে পারে চ্যাপ্টারটা, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টারটা প্রথমের দিকে না পড়লে অন্য চ্যাপ্টারগুলো পড়তে অসুবিধা হবে। কিন্তু নিউটনস ল থেকে অনেক স্মুথ হয়ে যাবে দেখবি। ফিজিক্সটা প্রথম প্রথম যেমন এখন, হ্যাঁ, ম্যাথমেটিক্স এর সঙ্গে জটিলতা লাগছে, কারণ অনেক ম্যাথমেটিক্স লাগছে, যে ম্যাথমেটিক্স গুলো তোরা এখন শিখিসনি হয়তো, কিন্তু নিউটনস ল থেকে স্মুথ হয়ে যাবে অনেকটাই। মানে প্রথম যে ইউনিট 2টা একটু টাফ, হ্যাঁ, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ভেক্টর, কিন্তু এই বেসিকটা যদি তুই এবার ক্লিয়ার করে নিতে পারিস নিউটনস ল থেকে, একদম স্মুথ লাগবে, একদম অ্যাজ স্ট্রেট ফরওয়ার্ড যাবে। তাহলে দেখ, নেক্সট আমরা কয়েকটা প্রবলেম করবো এখান থেকে, যে প্রবলেমগুলো আমি এই যে বইটা তোদেরকে বলেছিলাম সাঁতরার সহজ গাণিতিকটা করছি। হ্যাঁ, আমি কোশ্চেন লিখে দিচ্ছি, এখন তো সবার কাছে বই নেই। সহজ গাণিতিকের কোশ্চেন নাম্বার 1 সাঁতরার, এখান থেকে কয়েকটা অঙ্ক আমি করবো। তাহলে হেডিং কর বা লিখ কোশ্চেনটা, আমি লিখে দিচ্ছি। ওই ফর্মুলাগুলো জাস্ট ইউজ হবে কিভাবে সেটা দেখানোর জন্য। 30 মাইল পার আওয়ার বলা আছে, 30 মাইল পার ঘন্টা বেগে চলন্ত একটি গাড়িতে ব্রেক করে 2 ফুট পার মিটার স্কয়ার মন্দন সৃষ্টি করা হলো। মিটার স্কয়ার নয়, 2 ফুট পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করা হলো। মন্দন সৃষ্টি করা হলো, যে গাড়িটি থামতে কত সময় লাগবে? গাড়িটি থামতে কত সময় লাগবে? তা দেখ, প্রথমে আমাকে দেখতে হবে যে প্রবলেমটা কি কি দেওয়া আছে। এত বেগে চলতে শুরু করলো, মানে প্রাথমিক বেগ দেওয়া আছে, এত মন্দন সৃষ্টি করেছে মানে এটা দেওয়া আছে, থামতে কত সময় লাগবে, থামতে কত সময় লাগবে মানে অন্তিম বেগটা দেওয়া আছে ভি সমান 0, টিটা জানতে চেয়েছি। তাহলে দেখ, আমি যদি লিস্ট করি প্রথমে কি কি দেওয়া আছে। প্রাথমিক বেগ দেওয়া আছে আমার, মানে ইউ দেওয়া আছে স্যার 30 এটা কি ভি সমান ইউ প্লাস এটি এই সূত্রটা বসবে? হ্যাঁ, ওটা দেওয়া হবে, ঠিক। স্যার পনেরো বল। সেকেন্ড টাইম লিখুন। না, 15 সেকেন্ড, তোকে মাইল পার ঘন্টাটা ইয়েতে নিয়ে যেতে হবে ফুট পার সেকেন্ডে, মানে এটা এফপিএস পদ্ধতি দেওয়া আছে। তাহলে প্রাথমিক বেগ দেখ 30 মাইল পার ঘন্টা, আর অন্তিম বেগ কত? 0। থামতে জিজ্ঞেস করেছি কত সময় লাগবে, তাহলে অন্তিম বেগ যদি বলিস তাহলে ভি ইকুয়াল টু 0। আর ত্বরণটা কত এখানে? যেহেতু দেখ মন্দন বলেছে না, তাহলে আমরা মাইনাস বসাবো, -2 ফুট পার সেকেন্ড স্কয়ার। মন্দন মানে ঋণাত্মক ত্বরণ। আমরা ফর্মুলাগুলো চেঞ্জ করবো না, ফর্মুলাগুলো আমি যেমন বলেছি ভি সমান ইউ প্লাস এটি অমনি থাকবে, কিন্তু যখন মন্দন বলবে তখন মানটা ঋণাত্মক বসিয়ে দেবো, তাহলেই হবে। এখানে দেখ, সেই জন্য মন্দ লেখার দরকার নেই, না, মানে তরল লিখে মাইনাস দিতে হবে। হ্যাঁ, ত্বরণটা মাইনাস দেবো। তাহলে টি ইকুয়াল টু কত আমাকে জিজ্ঞেস করেছে, কত সময় থামবে। এখানে একটা প্রবলেম হচ্ছে কি না, এটা ফুট পার সেকেন্ড স্কয়ার দিয়েছে, এটা মাইল পার ঘন্টায়, তাহলে মাইল পার ঘন্টাটাকে আমাকে ফুট পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। কি করে নিয়ে যাবে দেখ, 1 মাইল মানে হচ্ছে যে 5280 ফুট, 5280 ফুট হচ্ছে 1 মাইল। তা দেখি এটা কত হবে, 30 মাইলের সময় কত হবে, 30 ইন্টু 5280, এত ফুট। আর নিচটা দিকে পার ঘন্টা, ঘন্টাটা সেকেন্ডে গেলে 3600 দিয়ে গুণ করতে হবে, 3600 সেকেন্ড। তাহলে এখন এটা কি ফুট পার সেকেন্ড হয়ে যাবে। কাটাকুটি কর, 3 12 36,
তাহলে 528 বাই 12 ফুট পার সেকেন্ড, 44 হচ্ছে না, 44 ফুট পার সেকেন্ড। এত প্রাথমিক বেগটা কত? 44 ফুট পার সেকেন্ড। এবার তুই ফর্মুলাটা ইউজ কর যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা বসাচ্ছি ভি এর মান 0, ইউর মান 44, এর মান -2 ইন্টু টি আমাকে বের করতে হবে। তাহলে এটি দিকে নিয়ে আসে 2t ইকুয়াল টু 44, তাহলে টি ইকুয়াল টু 44/2, তাহলে 22 সেকেন্ড, 22 সেকেন্ড। বুঝতে পারলে কিভাবে করতে হবে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখা একটা অঙ্ক করছি আমি আজকে, কয়েকটা অঙ্ক নেক্সট দিন আরো অঙ্ক করবো, ঠিক আছে? তো তোদেরকে এখন বেশি হোমওয়ার্ক দিচ্ছি না আমি এখন অঙ্কগুলো শেখ আগে ব্যাপারটা। তোরা আমি যেগুলো করাবো না ক্লাসে, যে থিওরি গুলো পড়াবো বা যে প্রবলেম গুলো করাবো, ওইগুলো তোরা আবার প্র্যাকটিস করবি, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে যখন আমি বুঝতে পারবো যে তোরা মোটামুটি একটা গ্রিপে চলে এসেছিস, তখন আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? তখন করতে পারবি অনেক অঙ্ক নিজে নিজে আস্তে আস্তে। আমি তো এই গ্যারান্টি দেবে 12-এ উঠে তোরা প্রায় সব অঙ্ক নিজে করতে পারবি, প্রায় সব অঙ্ক, বিশেষ করে সহজ গাণিতিক বা সেট 1 সেট 2 যে অঙ্কগুলো থাকে, সাঁতরায় যে ছায়ায় যে সেট 1 সেট 2 থাকে আর সাঁতরায় যে সহজ গাণিতিক থাকে, সেগুলো মোস্ট অফ দ্য অঙ্ক তোরা নিজেই পারবি। তো 11-এ এখনই সব পারবি না, 12-এ ওঠার পর থেকে তোরা করতে পারবি। 11টা পুরো তোদের কনস্ট্রাকশনে, মানে পুরো বিল্ডিং কনস্ট্রাকশনে যেমন টাইম লাগে, তেমনি এটা পুরো বিল্ডিং কনস্ট্রাকশনের মতো পুরো কনসেপ্ট কনস্ট্রাকশন হবে পুরো 11 জুড়ে, এবং সমস্ত সাবজেক্ট এটাতে হেল্প করবে, শুধু ফিজিক্স নয়, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সমস্ত সাবজেক্টের কনসেপ্টগুলো যখন আসবে, বিশেষ করে ম্যাথামেটিক্স, তারপরে আস্তে আস্তে নিজেরা অঙ্ক করতে পারবে। কিন্তু সেই সময়টা অবধি ছেড়ে দিলে চলবে না, হ্যাঁ? তোকে কিন্তু চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মেনলি রিভিশন হচ্ছে এখানে মেন ইম্পর্টেন্স। তুই কটা নতুন অঙ্ক পারলি নিজে, সেটা কোনো ম্যাটারই করছে না যদি তুই রিভিশন না করিস। রিভিশনটা হচ্ছে তুই যদি একটা অঙ্ক নিজে না পারিস কোনো সমস্যা হবে না, আমি বলছি তোকে 12-এ অটোমেটিক পারবি। কিন্তু যে অঙ্কগুলো ক্লাসে করানো হবে বা যে থিওরি গুলো ক্লাসে পড়ানো হবে, সেগুলো বারবার রিপিট করতে হবে। যত বেশি রিপিট করবি তত তুই দেখবি পরে পরে নিজে পারবি। কারণ একটা অ্যাসোসিয়েশন দরকার, সমস্ত থিওরি কনসেপ্টের মধ্যে মাথার মধ্যে যখন অ্যাসোসিয়েশন হচ্ছে সব একসঙ্গে, ততক্ষণ তুই অ্যাপ্লাই করতে পারবি। কাজেই বারবার রিভিশন ইজ ইম্পর্টেন্ট। আমি ক্লাসে যা করাবো সেগুলো বাড়িতে রিপিট করা প্রথমে, এখন অন্তত প্রথম পরে পরে যখন তুই বুঝতে পারবি যে না পুরো সিস্টেমটা আমার গ্রিপে চলে এসছে, তখন আমি তোকে বলে দেবো এবং তুই নিজেই বুঝতে পারবি যে তখন তোর নতুন অঙ্ক অ্যাটেম্প্ট করা প্রয়োজন। তখন আমি হোমওয়ার্ক দেবো, আমি যখন থেকে হোমওয়ার্ক দিতে শুরু করবো তখনই তুই বুঝতে পারবি যে এবার তুই অঙ্ক পারবি নিজে। একটু টাইম লাগবে, হ্যাঁ, এখন একটু ধীরে সুস্থেই হোক। কনসেপ্ট বিল্ডিংটা মেন ব্যাপার। একবার যদি লাইনে চলে আসিস, সিলেবাস শেষ করতে বেশি টাইম লাগবে না, কোনো চিন্তা করতে হবে না। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট আমরা করছি, আমি এলোমেলো করে করাচ্ছি এখন, পরে আমি দেখবো কোন কোনগুলো বাকি রয়েছে, কারণ আমাদের এখনো পুরো চ্যাপ্টারটা পড়ানো হয়নি, তো ক্যালকুলাসটা বাকি আছে। কোয়েশ্চেন নম্বর 5 আমি করছি। দেখ, বলছি একটি বস্তু কণা একটি বস্তু কণা 10 সেন্টিমিটার পার সেকেন্ড 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলতে আরম্ভ করে সুষম ত্বরণে বা সমত্বরণে বলতে পারি, সুষম ত্বরণ মানে সমত্বরণে 50 সেন্টিমিটার চলার পর 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। ত্বরণের মান নির্ণয় করো।
কোশ্চেনটা হচ্ছে ত্বরণের মান নির্ণয় করো। ত্বরণের মান নির্ণয় বলতো কিভাবে করা যেতে পারে? স্যার এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার b রুট square লাগবে। b square সমান u square minus 2s ইউ স্কয়ার প্লাস 2s মাইনাস কেন হবে? as a সূত্র প্লাস এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার হবে না কেন বলতে? কারণ টি নেই কোথাও, দেখ কোশ্চেনে দেখ টি ইনভলভ নেই। প্রাথমিক বেগ দেওয়া আছে, অন্তিম বেগ দেওয়া আছে, আর কি দেওয়া আছে? সরণটা দেওয়া আছে বা ডিসটেন্সটা দেওয়া আছে, আর এ নির্ণয় করতে হবে। প্রাথমিক বেগ তোকে দেওয়া আছে, যে প্রাথমিক বেগ হচ্ছে u ইকুয়াল টু 10 সেন্টিমিটার পার সেকেন্ড। অন্তিম বেগ দেওয়া আছে দেখ v ইকুয়াল টু 20 সেন্টিমিটার পার সেকেন্ড। সরণ s দেওয়া আছে 50 সেন্টিমিটার। নির্ণয় করতে বলেছি a ইকুয়াল টু কত? ভেরি সিম্পল। তাহলে u v s a এর মধ্যে কি রিলেশন আছে? v স্কয়ার ইকুয়াল টু v square equal to u square plus 2a 2as ইকুয়াল টু v স্কয়ার মাইনাস u স্কয়ার। আমাকে নির্ণয় করতে হবে a, a সমান হচ্ছে v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2s। তাহলে v এর জায়গায় বসাবো হচ্ছে যে 20, তাহলে 20 স্কয়ার মাইনাস u এর জায়গায় বসাবো 10, 10 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 50। তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে 400 মাইনাস 100 ডিভাইড বাই 100, 300 ডিভাইড বাই 100 মানে 3 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে তাহলে থাক আজকে। নেক্সট দিন আমরা এখান থেকে আরো কয়েকটা প্রবলেম করব। প্রথমে যেমন আজকে আগের দিনের টপিকটি থেকে প্রবলেম করলাম, সিমিলারলি দিয়ে ক্যালকুলাসের সাহায্যে সূত্রগুলো প্রমাণ করব। আগে ক্যালকুলাসটা সম্পর্কে একটু পড়বো, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভটা পড়াতে একদিন লাগবে দুটো। হ্যাঁ, তারপরে আমরা এই চ্যাপ্টারগুলো টাইম লাগবে, এগুলো হয়ে গেলে তারপরে আস্তে আস্তে আমরা স্পিডে যাব। ঠিক আছে, তাহলে আজকে ছাড়ছি। যারা অনলাইনে পড়বি তারা অনলাইনে পড়তে পারিস, এই ব্যাচটা এখন চলবে পুরো পুরো। আমি ভাবছি একটা অনলাইন ব্যাচ রেখেই দেবো। ঠিক আছে, অনলাইন ব্যাচে কেউ অনেকে আছে আমাকে বলেছে আগে যে স্যার আমরা শুধু অনলাইন পড়বো, এটা তো এই টাইমটা থাকবে। একটু কষ্ট হবে রাত্রেবেলা, সবাই রাত জাগতে পারিস তো? এখন সবাই মোবাইল ঘাটে রাত্রি পর্যন্ত। ঠিক আছে, বেশি ঘাটিস না আবার মোবাইল, এতে বিপরীত হয়ে যাবে।